এই চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবলের ক্লাস করানো হবে এখন। আজকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে আজ ক্লাস 1 6 মার্চ 2024 এর যে ফোর্থ শিফটের যে কোশ্চেন ছিল এই ক্লাসে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করা হবে। প্রথম প্রশ্ন, কোন একটি ফ্যানের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যথাক্রমে 8:9, লাভের শতকরা মান কত? তাহলে কোন একটা ফ্যান যার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কত? 8:9। ক্রয় মূল্য মানে কি? কস্ট প্রাইস ইংরেজিতে, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। কস্ট প্রাইসকে সংক্ষেপে সিপি আমরা লিখি, আর সেলিং প্রাইসকে সংক্ষেপে লিখি এসপি। তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাতটা কত? 8:9 দেওয়া আছে। তার মানে কি, যদি 8 টাকায় কেনা হয়, বিক্রি হচ্ছে কত টাকায়? 9 টাকায়। 8 টাকার কোনো জিনিস 9 টাকাতে যদি বিক্রি হয়, লাভ থাকে ক টাকা? 1 টাকা। এবার একটা তো আর পার্সেন্ট হতে পারে না, এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? 1 টাকাটা হচ্ছে লাভ, এটা প্রফিট। কত টাকায় 1 টাকা লাভ? না, 8 টাকাতে 1 টাকা লাভ, কারণ লাভ লস সবসময় কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করে। তাহলে নিচে কিন্তু লিখতে হবে 8, মানে 1/8 গুণ 100, 100। এবার 100 দিয়ে যদি 8কে কাটাকাটি করি কত আসে? 12.5। তাহলে 12.5 হচ্ছে এর অঙ্কটার অ্যান্সার। তাহলে লাভের শতকরা মান কত? লাভের শতকরা মান হচ্ছে 12.5%। পরেরটা, যদি x/y ইকুয়াল টু 8:5 এবং x-y ইকুয়াল টু 18 হয়, তাহলে x প্লাস y এর মানটা কত? কি বলছে যে x/y এর মানটা কত? 8:5। তাহলে x/y এর মান যদি 8:5 হয়, এদের ডিফারেন্সটা কত? x আর y এর, x আর y এর ডিফারেন্সটা অনুপাত অনুযায়ী 3। অনুপাতে যেটা 3 দেওয়া আছে, সেটা প্রশ্নে কত দেওয়া আছে, মানে তার বাস্তবিক রিয়েল মানটা কত? x-y ইকুয়াল টু 18 দেওয়া আছে। এর মানে কি, অনুপাতে যেটা 3 বেরোচ্ছে সে বাস্তবে কত? বাস্তবে আসলে সেটা 18 কিন্তু। তাহলে 3 এর মান, অনুপাতের যেটা 3 সেটা বাস্তবে যদি 18 হয়, তাহলে অনুপাতের যেটা 1 সেটা কত? সেটা 6, মানে 3, 6, 18 যেহেতু 6 গুণ। তাহলে অনুপাতে যেটা 1 বাস্তবে সেটা 6। তাহলে অনুপাতে যেটা 8 আছে এটার সঙ্গে 6 গুণ করতে হবে, 6 8 48, এবং যেটা 5 আছে সেটাও 5 6 30 হবে। তাহলে 5 6 30। তাহলে কি বলেছে? x প্লাস y এর মানটা কত? x প্লাস y ইকুয়াল টু 48 প্লাস 30, 78 আনসার। পরেরটা, উমেশের ক্ষমতা বিকাশের ক্ষমতা 250%। যদি উমেশ কোনো কাজ 70 দিনে শেষ করে, তাহলে সম্পূর্ণ কাজ তারা একসঙ্গে কত দিনে শেষ করবে? তাহলে দুজন আছে, একজন উমেশ, একজন বিকাশ। বিকাশ যদি 100% হয়, উমেশ কত? 250%। তাহলে এটা এদের মানে কিসের অনুপাত? ক্ষমতার অনুপাত। তাহলে এদের দিনের অনুপাত কি হবে? দিনের অনুপাতের উল্টো। এটাকে আমি যদি ছোট করি 50 দিয়ে কাটি, 50 দুগুণে 100, 5 50 250। তাহলে ক্ষমতার অনুপাত 5:2। তাহলে দিনের অনুপাত 2:5। কেন উল্টো? কারণ যার ক্ষমতা যত বেশি তার টাইম তত কম লাগবে। উমেশের ক্ষমতা 5, উমেশের 2 টাইম লাগবে। আর বিকাশের ক্ষমতা 2, বিকাশের 5 টাইম লাগবে। তাহলে দুজনে, তাহলে টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হচ্ছে এফিসিয়েন্সি, মানে ক্ষমতা, এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে ক্ষমতা, উমেশের ক্ষমতা কত? 5, আর উমেশের টাইম লাগছে কত? 2, 5 দুগুণে 10। বা আমি বিকাশ দিয়ে যদি হিসাব করি, বিকাশের ক্ষমতা 2, বিকাশের দিন লাগছে 5, একই আসবে। 5 দুগুণে 10 হচ্ছে ক্ষমতা, 10 ইউনিট। এবারে 10 ইউনিট কাজ যদি দুজন একসাথে করে কতদিন লাগবে? তাহলে টোটাল ওয়ার্ক 10টা উপরে এবং ক্ষমতা কত? 5 আর 2 7, 7 নিচে।
তাহলে 10/7 দিন লাগবে। এই 10টা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর এই 7টা হচ্ছে এফিসিয়েন্সি, 5 আর 2 7, এই দিনটা লাগবে। কিন্তু এখানে কি বলেছে যে উমেশের কোন একটা কাজ করতে 70 দিন লাগে, তার মানে 2 এর মানটা কত? 2 এর মানটা 70 দেওয়া আছে, তাহলে 10/7 যেটা অনুপাতে মানে যেটা বেরোচ্ছে এর মানটা কত? তার মানে 2 এর মান যদি 70 হয়, 2 এর মান যদি 70 হয়, 10/7 এর মানটা কত? তাহলে এক্ষেত্রে কি হবে? 10/7 উপরে চলে যাবে, 2টা নিচে, গুণ 70, বা 10/7 2টা নিচে আছে, 2টা যদি উল্টে যায় 1/2 হবে, ইন্টু 70, 7 7 কাটে, 7 10 70, 2 দিয়ে 5 দুগুণে 10, 5 10 50 আনসার, 50 দিন। এটাই উত্তর। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 204 টাকা যদি 24% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, আরেকবার বলছি, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এসপি। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য কত? পার্থক্য 24 টাকা, 204 টাকা, এদের ডিফারেন্সটা দেওয়া আছে 204 টাকা। আর কি বলছে? যদি 24% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যটা কত? এবার 24% ক্ষতি মানে কি? কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর লস। যদি 100 টাকায় কেনা থাকে, লস কত? 24 টাকা লস। 100 টাকায় কিনে কোনো একটা জিনিস যদি 24 টাকা লস হয়, সেটা বিক্রয় হবে কত টাকায়? 76 টাকাতে। 100 থেকে 24 বাদ চলে যাচ্ছে। তাহলে এবার প্রশ্ন কি বলছে যে এখানে কি বলে দিয়েছে যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্সটা কত? 204, কিন্তু এখানে ডিফারেন্স কত বেরোচ্ছে? ডিফারেন্স তো 24, তার মানে 24 এর মানটাই, যেটা পার্সেন্টে 24% বেরোচ্ছে, এই 24 এর মানটাই কত দেওয়া আছে? 204। তাহলে 24 এর মান যদি 204 হয়, প্রশ্ন কি বলেছে? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 76%। তাহলে 76% এর মানটা কত? তাহলে 76 চলে যাবে উপরে, 24টা নিচে, গুণ যাবে 204। এবার যদি কাটাকাটি করি 12 দিয়ে, 12 দুগুণে 24, 12 একে 12, 8 হলে 20 84, 7 12 তে 84, 2 দিয়ে 3 দুগুণে 6, 1 7, 16, 8 দুগুণে 16, 38 গুণ 17, 38 ইন্টু 17, 7 8 56, 6 হাতে 5, 3 7 21 আর 5 26, 38 1 38, 6 8 আর 6 14, 4 হাতে 1, 3 1 4 আর 2 6, 646 হচ্ছে অ্যান্সার। তাহলে বিক্রয় মূল্যটা কত? 646 টাকা, এটাই অ্যান্সার। পরেরটা, দুটো ঘনকের আয়তনের অনুপাত হলো 64:343, তাহলে ঘনক দুটির প্রান্তরেখার অনুপাত কত? ঘনক মানে কি? ঘনক মানে হচ্ছে যার চেহারাটা এরকম, ছবির সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, যার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং একটা উচ্চতা আছে। মানে এটা ধরলাম দৈর্ঘ্য, এটা এল, এটা ব্রেথ, প্রস্থ, আর এটা হচ্ছে হাইট। তাহলে ঘনক মানে এরকম একটা ঘনবস্তু যার 3 ডাইমেনশন, মানে 3টে জিনিস আছে, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং একটা উচ্চতা। তাহলে ঘনকের যে আয়তনের সূত্র সেটা কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে সাইড স্কোয়ার, এর প্রত্যেকটা সাইড একই রকম, একই দৈর্ঘ্যের, মানে সাইডের কিউব। তাহলে সাইডের কিউব হচ্ছে ঘনকের সূত্র, সাইডের কিউব। তাহলে সাইডের কিউব কত দেওয়া আছে? একটা দেওয়া আছে 64, আর একটা দেওয়া আছে কত? 343। এবার 64 কোন সংখ্যার কিউব? 64 মানে 4 এর কিউব জানা আছে আমাদের, মানে 64 কে ঘনমূল করতে হবে এখানটাতে। 64 কিউব রুট 64 আর 343, তাহলে 64 মানে কি? 4 ইন্টু 4 ইন্টু 4, ঘনমূল করতে হবে জিনিসটাকে। আর 343 মানে কি? 7 ইন্টু 7 ইন্টু 7, তার মানে উত্তরটা কি? 4:7, এটাই উত্তর। পরেরটা,
ডাব্লিউ এবং এক্স কোনো একটি কাজ যথাক্রমে 25 ও 75 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার কিছুদিন পর ডাব্লিউ কাজ ছেড়ে চলে যায় এবং বাকি কাজ এক্স 15 দিনে শেষ করে। ডাব্লিউ কতদিন পর চলে গিয়েছিল? খুব সুন্দর প্রশ্নটা। ডাব্লিউ আর এক্স কোন একটা কাজ ডাব্লিউ করে কত দিনে? 25 দিনে, আর এক্স করে 75 দিনে। তাহলে টোটাল কাজটা কত? এখান থেকে পেয়ে যাব টোটাল কাজ। টোটাল কাজ কি করে বের করব না, 25 আর 75 যে এলসিএম মানে লসাগু, 25 আর 75 যে এলসিএম বা লসাগু কত? 75ই আসবে। লসাগু খুব সহজে মানে বের করার উপায়টা কি, দুটো সংখ্যা এখানে দেওয়া আছে, একটা 25 একটা 75। এবার দেখতে হবে এর মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় 75। তাহলে বাকি 25 যেটা, এটা তো 75-এর মধ্যে ভাগ চলেই যায়, সুতরাং এইটাই কিন্তু এদের লসাগু। তাহলে 75 এদের লসাগু 25 দিয়ে 75কে ভাগ করলে 3, 75 দিয়ে 75কে ভাগ করলে 1। এইটা কি বেরোলো? এইটা বেরোলো এদের ক্ষমতা। তাহলে ডাব্লুর ক্ষমতা কত? 3 ইউনিট। এক্স এর ক্ষমতা 1 ইউনিট, মানে ডাব্লু একদিনে 3 ইউনিট কাজ করে, এক্স একদিনে 1 ইউনিট কাজ করে। এইবার শেষের যে দিন কটা, শেষের 15 দিন, আমি প্রথমে শেষের 15 দিনটা ধরবো। শেষের 15 দিন কিন্তু এক্স একা কাজ করে। তাহলে এক্স শেষের 15 দিনে কতটুকু কাজ করে ফেলে না, এক্স শেষের 15 দিন যেহেতু একা কাজ করে, এক্স একদিনে করে 15 ইউনিট। তাহলে এক্স একদিনে 1 ইউনিট কাজ করে, এক্স একদিনে করে 1 ইউনিট কাজ। তাহলে এক্স 15 দিনে 15 ইউনিট কাজ করবে। তার মানে শেষের যে 15 দিন তাতে এক্স কিন্তু 15 ইউনিট কাজ করে। তাহলে বাকি পড়েছিল কত ইউনিট? 60 ইউনিট, যেটা প্রথমের কাজ, কারণ প্রথমে তো দুজন মিলে কাজটা করে। তার মানে এই 60 ইউনিট কাজ কিন্তু তারা দুজন মিলে করে। এবার তারা দুজনে একসাথে কত ইউনিট কাজ করে? ডাব্লু করে 3 ইউনিট, এক্স করে 1 ইউনিট, 3 একে 4 ইউনিট। তাহলে 60/4, মানে তারা প্রথমে কিন্তু 15 দিন কাজ করে। এই 15 দিনে 4-15 60 ইউনিট কাজ করা হয়ে যায়। তারপরে ডাব্লু কাজ ছেড়ে চলে যায়, বাকি যে 15 ইউনিট কাজ সেইটা কিন্তু এক্স 15 দিন ধরে করে। তাহলে উত্তরটা কি? ডাব্লু কতদিন পর চলে গিয়েছিল? এই যে 15, এটাই আনসার। ডাব্লু 15 দিন পর চলে যায়। পরেরটা, 7700-কে ক, খ, গ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে ক এর অংশের 4 গুণ খ এর অংশের দ্বিগুণের সমান, যা গ এর অংশের 6 গুণের সমান। এখানে ক, খ, গ মানে এটা যেহেতু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা, এই ক মানে বুঝতে হবে এ, খ মানে বি, আর গ মানে সি। তাহলে তিনজন ছিল কে কে? এ, আমি এ বি সি ধরেই করছি, এ বি সি। এবার কি বলেছে যে ক এর অংশের 4 গুণ মানে 4a এর সাথে 4 গুণ খ এর অংশের দ্বিগুণের সমান 2b সমান, যা গ এর 6 গুণের সমান, তাহলে 6c এর সমান। এই তিনটে সমান। এবার এই তিনটের তাহলে অনুপাত কি করে বের করব? অনুপাত বের করতে গেলে এদেরকে কি করতে হবে না, যদি a:b:c এরকমটা করি, তাহলে 4, 2, 6, এই যে দেওয়া আছে 4, 2 আর 6, এদের কি নিয়ে নেব? এলসিএম মানে লসাগু। 4, 2, 6 লসাগু কত? এখানে লসাগু বের করাটা কেমন করে করতে হবে? সব থেকে বড় সংখ্যা 6, এই 6 এর মধ্যে 2 যায়, মানে 2 দিয়ে 6কে ভাগ করা যায়, কিন্তু 4 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে না। তাই এই ক্ষেত্রে 6কে ডবল করে দেবো, 6 দুগুণে 12 করে দেবো। 6 দুগুণে 12 যদি করে দিই, তাহলে 12-র মধ্যে 2ও চলে যায়, 4ও চলে যায়, তাহলে 12 হচ্ছে এদের এলসিএম। এবার যার সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে 12টাকে ভাগ করে দেবো, মানে এর সাথে কি আছে 4 দিয়ে 12কে ভাগ করলে 3, বি এর সাথে 2 আছে, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, আর সি এর সাথে 6 আছে, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। তাহলে a:b:c মানে 3:6:2। এরকম ভাবে করা যেতে পারে। বা আরেকটা টেকনিক আছে এটা বের করার, পাশে দেখিয়ে দিচ্ছি। 4a = 2b = 6c। তাহলে এখান থেকে যদি abc বের করতে হয় কি করতে হবে? এর সাথে যেটা আছে সেটা এর ক্ষেত্রে লেখা যাবে না,
এ বাদে বাকি বি এবং সির সাথে যে সংখ্যাগুলো লেগে আছে সেইগুলো এখানে গুণ করতে হবে। তাহলে বির সাথে বি আর সি এর সাথে কি কি আছে, 2 আর 6, তাহলে এর ক্ষেত্রে গুণ করব 2 গুণ 6। বি এর ক্ষেত্রে কি করব, বি এর ক্ষেত্রে 2 আছে, তাহলে 2টা বি এর সাথে গুণ হবে না। বি বাদে বাকি এর ক্ষেত্রে 4 আছে এর সাথে, আর সি এর সাথে 6 আছে, তাহলে বি এর এখানে গুণ হবে 4 গুণ 6। সি এর ক্ষেত্রে কি হবে, সি এর সাথে 6 আছে, তাহলে 6টা নিজের ক্ষেত্রে গুণ হবে না। বি এর 2 এবং এর 4 এখানে গুণ হবে, তাহলে এর 4 গুণ হবে আর বি এর 2 গুণ হবে। এবার প্রত্যেককে যদি আমি আবার 2 দিয়ে কেটে দিই, 2 যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4 মানে 2 এককে 2, 2 দুগুণে 4, 2 এককে 2, তাহলে কি পড়ে থাকে 6:6 দুগুণে 12:4, এটা আবার 2 দিয়ে কাটে, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 2 দুগুণে 4, সেই অ্যান্সার মানে একই আসবে 3:6:2। যাই হোক, এই অনুপাতে যদি 3 জনের মধ্যে টাকাটাকে ভাগ করা হয় তাহলে বি কত অংশ পাবে, তাই তো? তাহলে বি কোনটা, বি হচ্ছে 6, মাঝেরটা বি 6 পাবে। কতর মধ্যে 6 না, টোটাল অনুপাত দেখতে হবে। 6 আর 3 9 আর 2 11, তাহলে অনুপাতে যেটা টোটাল 11 তার মধ্যে বি কত পাচ্ছে, 6 পাচ্ছে। তাহলে 7700 এর মধ্যে কত পাবে, 11 দিয়ে 77 কাটলে 7, 7 11 77 0 0, 6 7 42, তাহলে বি পাবে কত, বি পাবে 4200 টাকা, এটাই উত্তর। পরেরটা, এটা সরল দিয়ে আছে, এর মানটা বের করতে হবে। প্রথমে বলে দিই সরলের একটা নিয়ম আছে, নিয়মটাকে সংক্ষেপে বদমাস বলে, BODMAS। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। এবার বন্ধনী আবার 4 রকমের বন্ধনী হয়, একটা হচ্ছে বার গ্রাফ মানে রেখা বন্ধনী, একটা প্রথম বন্ধনী, একটা দ্বিতীয় বন্ধনী এবং একটা আছে তৃতীয় বন্ধনী। অফ মানে এর বা গুণ, কোনো কোনো অঙ্কে অফ পুরো লেখা থাকে। যাই হোক, 758 মাইনাস থার্ড ব্র্যাকেট 524 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 156 মাইনাস 127 মাইনাস 65 মাইনাস 7 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট। এবার বদমাসের রুল অনুযায়ী ফার্স্টে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে বিয়োগ দেখা যাচ্ছে, তাহলে বিয়োগটা করতে হবে 127 থেকে যদি 65 বাদ দিই কত থাকে, 5 2 হলে 7, 6 হলে 12, 62 থেকে যদি 7 বাদ দিয়ে দিই, 7 আছে কত হলে 12, 5 হলে 12, হাতে 1, 55 থাকে। তার মানে এই যে পুরো ফার্স্ট ব্র্যাকেট এটা উঠে গেল, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল এবং তার জায়গায় বসলো কত, 55। পুরো অঙ্কটা পরীক্ষার খাতায় টোকার দরকার নেই, 55। তার আগে কত আছে 156, তার মানে 156 থেকে 55টা আবার বাদ চলে যাবে, 156 মাইনাস 55 কত আসে, 156 থেকে 100 বাদ গেলে 101 থাকে। তার মানে পুরো সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, থাকলো কত 101, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। তার আগে কি আছে 524, 524 থেকে 101 চলে গেল, থাকছে কত 423 থাকে। এবার থার্ড ব্র্যাকেটের কাজটাও শেষ, থার্ড ব্র্যাকেট উঠে গেল, তার আগে কত আছে 758, 758 থেকে 423 বাদ দিতে হবে, 758 বিয়োগ 423, 3 5 হলে 8, 2 3 হলে 5, 4 3 হলে 7, 335 হচ্ছে অ্যান্সার। পরেরটা, ক্রিকেটের 50 ওভারের কোন একটা খেলায় এ দল প্রথম 15 ওভারে প্রতি ওভারে মাত্র 3.6 রান করে। 299 রানের লক্ষ্যে পৌঁছাতে বাকি 35 ওভারে প্রতি ওভারে কত রান দিতে হবে? তাহলে খুবই সহজ, 50 ওভারের একটা খেলা যার মধ্যে প্রথম 15 ওভারে গড়ে কত রান হয়েছে, 3.6 রান।
তাহলে প্রথম 15 ওভারে রান হয়েছে কত 3.6 রান গড়ে। টোটালটা কত? টোটালটা আমি এরকম ভাবে করছি, পয়েন্ট তুলে একটা 1 দিলাম, পরে একটা ঘরের জন্য একটা 0, 10 দিলাম, মানে 10 হলো। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 3 5 15, 2 দিয়ে যদি 36-এ কাটি, 18 দুগুণে 36, 3 18 তো 54, অনেক সহজ হয়ে গেল এটা। তার মানে প্রথম 15 ওভারে টোটাল রান হয় কত? টোটাল রান হয় 54। এখনো বলছে 299 লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, তাহলে টোটাল রান 299, তার মধ্যে থেকে 15 ওভারে রান হয়েছে কত? 54। বাদ দেওয়া যাক, দেখা যাক আর কত রান করতে হবে। 4 5 হলে 9, 5 4 হলে 9, 245 রান এখনো করতে হবে। এই 245 রান করার জন্য টাইম, মানে ওভার কত বাকি আছে? 35 ওভার আছে আর। তাহলে একে 35 যদি ভাগ করি, তাহলে বেরিয়ে যাচ্ছে যে প্রত্যেক ওভারে কত রান করতে হবে। 5 দিয়ে যদি কাটি, 5 7 35, 5 4 5 20, 4 হলে 24, 45 5 9 45 49, 7 7 49। তাহলে প্রত্যেক ওভারে গড়ে 7 রান যদি করা যায়, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো যাবে। পরেরটা, একটি ক্যামেরার দাম 30% হ্রাস পায় এবং নতুন দাম 2100 টাকা দাঁড়ায়। আসল দাম কত ছিল? তাহলে এই পার্সেন্টেজের হিসাবটা একটু আগে বুঝে নিতে হবে। কোন একটা ক্যামেরার দাম 30% হ্রাস পায় মানে কি? ফার্স্টে তো তার দাম 100%ই ছিল, যে কোনো জিনিস 100%ই থাকে সব সময়। এবার 30% যদি কমে যায়, তাহলে দামটা কত হয়? 70 হয়ে যায়। যেটা 100 ছিল সেটা 70 হয়ে গেল। এবং কি বলছে? নতুন দাম হচ্ছে 2100 দাঁড়ায়। তার মানে যেটা 70 হচ্ছে পার্সেন্টেজে, সেটাই বাস্তবে 2100 হচ্ছে। তার মানে 70-এর মান যদি 2100 হয়, 100-র মানটা কত? আসল দামটা কত ছিল এটা বের করতে বলছে। তাহলে 2100টা চলে যাবে উপরে, 70 নিচে, 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটে, 7 3 7 21 30, 30 গুণ 100 3000। তার মানে আসল দামটা ছিল 3000 টাকা। এটাকে যদি আরো শর্টে করতে হয়, একদম খুব কম টাইমে, তাহলে 30% হ্রাস পাওয়ার পর দামটা কত বেরিয়েছে? 2100। তার মানে এই যে 2100টা, এটা কিন্তু কস্ট প্রাইস বা কেনা দামের সাপেক্ষে 70%-এর সমান। তার মানে 2100টা হচ্ছে 70%-এর সমান এবং কস্ট প্রাইস নিজে 100%। তাহলে এরকম ভাবে যদি করা যায়, 70 দিয়ে পুরো 30 দিয়ে কাটে, 30 গুণ 100 3000। পরেরটা, 32/46 এর 23/64 ইন্টু, মানে এই মানটা কত আর কি? তাহলে 32/46। এবার এটা একটা সরল অঙ্ক। সরলে কি নিয়ম অনুযায়ী অঙ্ক করতে হয়? না বদমাস, BODMAS, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অফ বা এর। তার মানে ব্র্যাকেটের পরে অফ বা এর কাজ, কিন্তু অঙ্কটাতে কোনো ব্র্যাকেট নেই। এবার ব্র্যাকেট যেহেতু নেই, তার মানে এর কাজটা আগে করতে হবে। আর এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ, তাহলে এই গুণটা কিন্তু আগে করতে হবে অঙ্কটাতে। আমি এর পরিবর্তে এখানে গুণ দিয়ে অঙ্কটা লিখছি। 23 into 64 into 44/220 divided by 4/80। তার মানে অফ যেহেতু আছে, এই ভাগের থেকেও কিন্তু এই গুণের কাজটা আগে করতে হবে, নইলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে কিন্তু। তাহলে এবার এই কাজটা যদি আগে করতে হয়, কি করতে হবে? 23 দিয়ে 46-কে 23 দুগুণে 46 আর 32 দুগুণে 64। তাহলে 1/2 into 1/2, 1/4 চলে আসলো। 1/4 ইন্টু 44/220। এই জায়গাটায় ভাগ দেওয়া আছে, আমি ভাগটাকে চাইলে যদি গুণ করতে চাই, তাহলে কি করব? উল্টে দেব। মানে ভাগ যদি গুণ হয়ে যায়, তাহলে উল্টে যাই, উল্টে গিয়ে 80 চলে যাবে উপরে আর 4 চলে আসবে নিচেই। এবার যদি করি, তাহলে 4 11 44, 11 দুগুণে 22 20, 20 4 20 80, এই 4 কেটে গেল, উপর নিচে কিছুই নেই, মানে 1 আছে। এটাই आंसर। পরেরটা 5200 ভাগ, এটা যাই হোক
করা যাক। 5200 ডিভাইডেড বাই 13 মাইনাস 420 ইন্টু 2 প্লাস 1300। তাহলে যোগ দেওয়া আছে, গুণ দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে, ভাগ দেওয়া আছে। এবার এর মধ্যে কোন কাজটা করতে হবে? বদমাশের নিয়ম অনুযায়ী BODMAS, ফার্স্টে ব্র্যাকেট, তারপর অফ, তারপর ডিভিশন, তারপর গুণ, তারপর যোগ, অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তাহলে যেহেতু এখানে বন্ধনী নেই, অফ নেই, তাই ডিভিশন মানে ভাগের কাজটা করতে হবে আগে, গুণের কাজ বা যোগের কাজ আগে করলে হবে না অঙ্কটাতে। তাহলে ভাগের কাজটা আগে করতে হবে। 13 দিয়ে 52কে ভাগ করলে 4 13 52, 400, 400 বিয়োগ 420 গুণ 2 যোগ 1300। এইবার একই নিয়ম অনুযায়ী কাজ হবে। এবার যেহেতু ভাগও নেই, তাহলে ভাগের পরে কার কাজ আসছে? গুণটা আছে, গুণের কাজটা করতে হবে। তার মানে তাহলে 420 দুগুণে মানে 400 বিয়োগ, এই বিয়োগটা কিন্তু আগে করলে হবে না, যেহেতু বদমাশি নিয়মে বিয়োগ সবার পরে আছে, তার আগে যোগ, তার আগে গুণ, আর অঙ্কটাতে গুণ আছে, তাহলে গুণটা আগে করে নিতে হবে। তাহলে 400 বিয়োগ 42 দুগুণে 84, 440 যোগ 1300। এবার যোগের কাজটা করতে হবে। যোগটা এরকম ভাবে করা যেতে পারে, 400-র সাথে ফার্স্টেই 1300টা যোগ করে নিলাম, বা যোগ বিয়োগ এক লাইনে করে দিলেও কোনো অসুবিধা নেই। 400 1300 যোগ করলে কত? 1700 বিয়োগ 840। তাহলে বিয়োগ করলে কত আসে? 0 4 6 হলে 10, হাতে 1 9, 9 আছে 8 হলে 17, 860। এটাই অ্যান্সার। পরেরটা, রমেশ 6 কিলোমিটার গতিতে হাঁটতে হাঁটতে 1 ঘন্টা 30 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যদি সে ঘন্টায়, এই জায়গাটায় কিন্তু 8 হবে, এটা মানে 4 না, কিন্তু এটা 8, এটা বাংলা যদি লিখি 8। যদি সে ঘন্টায় 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়য়, তবে কত সময় সে একই দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে কি বের করতে বলছে? ডিস্টেন্স বের করতে বলছে। ডিস্টেন্সের সূত্র কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথমে রমেশ কতটা যাচ্ছে সেইটাকে বের করে নিতে হবে। রমেশের স্পিড ছিল কত? রমেশের স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার, এবং সে কতক্ষণ ধরে হাঁটে? 1.5 ঘন্টা ধরে হাঁটে। 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা, 6 15 90 মানে 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার সে যদি না হেঁটে দৌড়ে যায়, যার স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার কত টাইম লাগবে? তাহলে টাইম বের করতে বলেছে লাস্টে। টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স এই 9 কিলোমিটার, এইটাই যদি এবার দৌড়ে আসে মানে দৌড়ে যায়, তাহলে 9/8, 9/8 ঘন্টা। এবার এটাকে যদি মিনিটে কনভার্ট করি, ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে 60 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, 4 15 60, 9 15 135/2, 135/2, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 1 13, 15 7 দুগুণে 14, তাহলে 67.5 মিনিট হচ্ছে অ্যান্সার। সরল সুদের স্কিমে বিনিয়োগ করলে 8,000 টাকা 21,520 টাকা হয়ে যায়। যদি সুদের হার বছরের সংখ্যা যার জন্য বিনিয়োগ করা হয়েছিল তা একই হয়, তবে সুদের বার্ষিক হার কত? মানে কোনো একটা 8,000 টাকা সরল সুদে বিনিয়োগ করা হলো, এবং তারপরে 8,000 টাকাটা কত টাকা হয়ে গেল? 21,520 টাকা। এখানে বলছে সুদের হার মানে যেটা আর দিয়ে প্রকাশ করা হয়, এবং বছর যেটা টি, এই দুটোই সেম। এই দুটো যদি সেম হয় তাহলে দেখা যাক, মানে যদি সুদের হার 10% হয় তাহলে বছরও 10 বছর, এরকমটা ব্যাপার। তাহলে সুদের বার্ষিক হারটা কত? তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? যে পি, এখানে পি মানে আসল 8,000 টাকা, এবং সুদ আর আসল আই প্লাস পি দুটো মিলে কত? 21,520 টাকা। তাহলে আই আর পি মিলে 21,520 টাকা। তাহলে এখান থেকে যদি পিটাকে বাদ দিয়ে দিই, আসলটা বাদ দিয়ে দিই, সুদটা পড়ে থাকবে। তাহলে 21,520 থেকে যদি 8,000 টাকাটা মাইনাস করে দেওয়া হয়, 0 2 5 8 3 হলে 11, 13,520 টাকা থাকে।
তার মানে আই এর মানটা কত? আই ইকুয়াল টু 13,520। এখানে দুটো কথা বলেছে যে সুদের হারের মানটাও যেটা, টাইমও সেটা, সময় মানে বছরও সেটা। তাহলে দুটোকে আমি এক্স দিয়ে প্রকাশ করছি, এটাও এক্স এটাও এক্স, দুটোই সেম। এবার কি বলছে, তাহলে সুদের বার্ষিক হারটা কত? সুদের হারের সূত্রটা কি? আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। এবার সূত্রটা মুখস্থ রাখারও কোনো দরকার নেই, সূত্রটা বের করে নেওয়া যায় অটোমেটিক, এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে আয়ের মানটা কত? এখানে আয়ের মান হচ্ছে 13,520, 100টা তো সূত্রের 100। পিটা কত? পি হচ্ছে 8,000। টাইমটা কত? টাইমটাও এক্স ধরা হয়েছে, এবং যে সুদের হার যে আর, এটাকেও এক্সই ধরা হয়েছে, তাহলে দুটোই এক্স। 0 0 কাটে, এই 0 কাটে, 4 8 দিয়ে যদি পুরো 1352কে কাটি, 8 1 8, 5 হলে 13 55, 6 8 48, 8 দিয়ে এখানে একটু দেখা যাক 8 দিয়ে কত দিয়ে যায়। তাহলে এটা কত দিয়ে কাটে? এটা কাটে 8 1 8, কত হলে 13, 5 হলে 13 55, 6 8 48, 7 হলে 55 72, 8 72, 169। তাহলে এটাকে যদি আরেকটু এইভাবে এখানে লিখি, x ইকুয়াল টু 169 বাই এক্স। তাহলে x গুণ x কি হয়? x স্কোয়ার হয়ে যায়, x স্কোয়ার ইকুয়াল টু 169। অতএব x মানে x গুণ x স্কোয়ার 169। এবার যদি স্কোয়ারটাকে তুলে দিই, তাহলে এটা বর্গমূল করতে হবে, স্কোয়ারটা এই পাশে এসে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে এখানের এই স্কোয়ারটা বসবে না। তাহলে 169 বর্গমূল কত? 13। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 13। এটাই উত্তর। যে তবে সুদের বার্ষিক হার কত? সুদের বার্ষিক হার হচ্ছে 13। এবার এই সূত্রটা কি করে আসে একটু বলে দিই। মাধ্যমিক লেভেলে আমরা পড়তাম যে আই সমান, একটা সূত্র আমাদের মুখস্থ থাকতো যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই সূত্রটা সকলের মুখস্থ থাকতো। তাহলে এইখান থেকে কয়েকটা সূত্র বের করা যেতে পারে, যেমন পি এর সূত্রটা বের করা যেতে পারে। পি ইকুয়াল টু কি হবে? তাহলে পি ইকুয়াল টু পি এর সাথে বাকি কে কে ছিল? আর আর টি, তাহলে আর আর টি চলে যাবে নিচে, আর 100 আর আই সবসময় ওপরেই থাকবে। তাহলে আই গুণ 100 সবসময় ওপরে। আবার যদি এখান থেকে আর এর সূত্রটা বের করি, এটাও একই রকম, আর এর সাথে আর কে কে ছিল? পিটি ছিল, পি আর টি সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে নিচেই একই রকমভাবে আই আর 100 ওপরের দিকে থাকবে। আবার যদি টাইমের সূত্র বের করি, টি ইকুয়াল টু, এক্ষেত্রেও তাই, টির সাথে কে কে ছিল? পি আর আর ছিল, তাহলে পি আর আর নিচেই, আর আই ইন্টু 100টা ওপরে। তাহলে একটা সূত্রের থেকে 3-4টে সূত্র বের করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পরেরটা, 1000 টাকায় 60% ছাড় এবং একই পরিমাণের উপর 30% এবং 40% পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কি? কি বলছে, যদি 1000 টাকার কোনো জিনিস একবারে 60% ছাড় দিয়ে দিই, এবং ওই 1000 টাকার জিনিসটাকেই যদি আলাদা আলাদা করে কেটে কেটে ফার্স্টে 30% পরে 40% ছাড় দিই, দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কি হবে, এটা বের করতে বলছে। তাহলে প্রথমে 1000 টাকা যদি 60% ছাড় দিই, কোনো জিনিস 60% ছাড় দেওয়া মানে কি 100 থেকে কমে সেটা 40 হয়ে যাবে, তাই 40 বসবে উপরে আর 100টা বসবে নিচে। ছিল 100 থেকে হয়ে গেল 40, কারণ 60% ছাড়। এই জিরো কাটে, তাহলে 40 গুণ 10 400। তাহলে 1000 টাকাটা 400 টাকা হয়ে গেল। আবার এই 1000 টাকাটাকে যদি 30% এবং 40% পরপর দুটো ছাড় দেওয়া যায়, এটা সাকসেসিভ মেথডেও করা যেতে পারে, বা এরকম ডাইরেক্ট বসিয়ে দেওয়া যেতে পারে। ফার্স্টে 30% ছাড় মানে কি, এটা 70 হয়ে গেল, 70/100। পরে আবার 40% ছাড় মানে 60/100 হয়ে গেল। এবার 0 কেটে দাও, এই জিরো কাটে, এই জিরো কাটে, এই জিরো কাটে, এই জিরো কাটে, তাহলে থাকছে কি 6 7 42, তারপরে একটা জিরো, 420। তাহলে
1000 টাকাটা প্রথমটাতে 400 হয়ে গেল এবং পরেরটাতে 420 হলো। তাহলে 1000 টাকা প্রথম ক্ষেত্রে কত ছাড় দেওয়া হয়েছে? প্রথম ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে 600 টাকা এবং পরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে 580 টাকা। তাহলে 600 থেকে 580 বাদ দিলে কত থাকে? 20 টাকা। তাহলে পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 20 টাকা। এখানে 420 থেকে 400 বাদ দিলে কিন্তু হবে না, কারণ এটা ছাড় দেওয়ার পরেই টাকাটা এসছে। এটা কোনো ছাড় না, কিন্তু এটা ছাড়ের পরে যে ব্যালেন্স সেইটা। ছাড় কোনটা? এইটা হচ্ছে ছাড়। প্রথম ক্ষেত্রে 600 টাকা, পরের ক্ষেত্রে 580 টাকা। তাহলে দুটোর মধ্যে ছাড়ের ডিফারেন্সটা কত? 20 টাকা। এটাই আনসার। এটাকে আরো অনেকভাবে করা যেতে পারত। যেমন এরকম করা যেত যে 1000 টাকায় 60% ছাড়, তাহলে 1000-এর 60% হবে 60/100। 0 0 কাটে, 60 গুণ 100 600। আবার 1000-এর 30% এবং 70% ছাড়, তাহলে 1000 গুণ 30/100 গুণ 40/100। এই 0 কাটে, এই 0 কাটে, এই 0 কাটে, এই 0 কাটে, 3 4 12। ও না, এই ক্ষেত্রে এভাবে করলে হবে না, এরকম করলে আসবে না এরকম। যাই হোক, পরেরটা, চিহ্নিত মূল্যের 2/5 বিক্রয় মূল্যের 3/4 সমান ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? খুবই সহজ একটা অঙ্ক। কোন একটা জিনিসের কস্ট প্রাইস থাকে, কস্ট প্রাইসের পর এখানে একটা মার্কেট প্রাইস বা গায়ে লেখা দাম থাকে, বা চিহ্নিত দাম প্রশ্নে অনুযায়ী চিহ্নিত দাম। তারপরে একটা সেলিং প্রাইস হয়, মানে বিক্রয় মূল্য হয়, তারপরে মানে একটা কি থাকে? প্রফিট থাকে, প্রফিট বা লস থাকে। তাহলে চিহ্নিত মূল্যের 2/5-এ 2/5 বিক্রয় মূল্যের 3/4 সমান। তাহলে চিহ্নিত মূল্যতে কত আছে? চিহ্নিত মূল্যে যদি 2/5 থাকে, এটা কার সমান? বিক্রয় মূল্যের সেলিং প্রাইসের 3/4 সমান। তাহলে মার্কেট প্রাইস গুণ 2/5 ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু 3/4 প্রশ্ন অনুযায়ী। এখান থেকে দুটোর আমি যদি অনুপাত বের করে নিই, কি করে অনুপাতটা বের করব? না, মার্কেট প্রাইস গুণ 2, তাহলে 2 MP বাই 5 ইকুয়াল টু সেলিং প্রাইস ইন্টু 3/4, এরকমটা লেখা যায়। এইখান থেকে কি করা যেতে পারে? না, যদি আর গুণ করে দিই তাহলে কি পাবো? 4 গুণ 2, 4 দুগুণে 8, 8 MP ইকুয়াল টু 5 গুণ 3, 3 5 15, 15 SP। এবার এখান থেকে যদি অনুপাতটা বের করি, মার্কেট প্রাইস বাই সেলিং প্রাইস, যেহেতু আর গুণ হচ্ছে তাই সেলিং প্রাইসের সাথে কোনটা গুণ হবে? না, 15। এখানে যদি 15 রাখি তবেই তো সেলিং প্রাইস ইন্টু 15 15 সেলিং প্রাইস হয়, আর মার্কেট প্রাইস 8টা নিচের দিকে চলে আসবে। তার মানে কি, যদি মার্কেট প্রাইস 15 টাকা হয়, কোনো একটা জিনিসের মার্কেট প্রাইস বা চিহ্নিত মূল্য যদি এই 15 টাকা হয়, সেই জিনিসটার সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত? 8 টাকা। তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে? 15 টাকার জিনিসটা 8 টাকাতে বিক্রি করছে, 7 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 7 টাকা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টটা পার্সেন্টেজে চেয়েছে। 7 টাকা ডিসকাউন্ট কত টাকাতে? 15 টাকাতে, কারণ 15 টাকার থেকে 7 টাকা, ফার্স্টে 15 টাকা থাকে, সেখান থেকে 8 মানে 7 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে 15টা নিচে বসবে, 7 উপরে, ইন্টু 100। 5 দিয়ে কাটলে 5, 3 5 15, 5 20-তে 100, 7 20-তে 140, 140/3। এবার 3 দিয়ে 140কে ভাগ করলে কত আসে? 3 4 12, 2 হলে 14, 20, 3 6 18, 2 হলে 20, পয়েন্ট 20, এটা কোনোদিনও মিলবে না।
3 6 18 এরকম আসবে, 46.6 সামথিং এরকম একটা অ্যান্সার আসবে। একজন ব্যক্তি বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা ঋণ নিয়েছিলেন। যদি সুদ অধিবার্ষিক চক্রবৃদ্ধি হয় তবে 1 বছর পর পরিশোধের পরিমাণ কি হবে? কি বলছে, একজন ব্যক্তি যার বার্ষিক সুদের হার 20%, তিনি চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা ঋণ নেন। যদি সুদ অধিবার্ষিক চক্রবৃদ্ধি হয়, মানে অধিবার্ষিক চক্রবৃদ্ধি মানে কি হাফ ইয়ারলি, 6 মাস অন্তর অন্তর মানে সুদটা বাড়ে, তাহলে 1 বছর পরে পরিশোধের পরিমাণ কি হবে? যদি এখানে হাফ ইয়ারলি না বলে পুরো 1 বছরেরটা বলতো, তাহলে কিন্তু এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মানটা একই হতো। কিন্তু যেহেতু হাফ ইয়ারলি বলেছে, 12 মাসে 1 বছর, প্রথম মানে 6 মাস পর পর যদি সুদের কাজটা হয়, তাহলে এই 10,000 টাকাটা 1 বছর পরে কত টাকায় পৌঁছাবে? তাহলে এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। পুরো 12 মাসে সুদের হারটা কত? 20%। 20% হচ্ছে 12 মাসের সুদের হার। তো এটা যেহেতু হাফ ইয়ারলি কাজ করছে, তাহলে 6 মাসে সুদের মানটা কত হবে? এর অর্ধেক হবে, 10% হবে। তার মানে 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, 10/100, এই 0 কাটে। তার মানে ফার্স্টে 10 টাকা যদি থাকে, 6 মাস পরে এটা কত টাকা হবে? 1 টাকা যোগ হবে এর সাথে, 11 টাকা হয়ে যাবে। এটা এই গেল 6 মাসের হিসাব। পরের 6 মাস আবার সেই 10 টাকা, 10% সুদই তো কাজ করছে, তাহলে এই 10 টাকাটা আবার 1 টাকা বেড়ে হয়ে যাবে 11 টাকা। তাহলে টোটাল 1 বছর পরে কি রেজাল্ট পাওয়া গেল না? 10 গুণ 10 100 টাকা, 11 গুণ 11 121 টাকা হয়ে যাবে। এটা গুণ করে দিতে হবে। তাহলে যেটা 100 টাকা ছিল সেটা 1 বছর পর কত হয়ে গেল? 121 টাকা হয়ে গেল। এবার প্রশ্ন কি বলেছে যে 10,000 টাকা ঋণ নিয়েছিল, তার মানে 100-র মানটা কত? এটার অঙ্কের মানে আসল মান হচ্ছে 10,000 টাকা। তাহলে 121-এর মানটা কত? এটা বের করতে হবে। তাহলে 10,000 উপরে চলে যাবে, 100টা নিচে আসবে, আর 121 পাশে গুণ হবে। এই 0 কাটে, 121-এর পরে কটা জিরো? দুটো জিরো। তার মানে টাকাটা কত পৌঁছে গেল? 12,100। এটা যদি হাফ ইয়ারলি সুদ না হয়ে পুরো ইয়ারলি যদি 10% চক্রবৃদ্ধি সুদ হতো, তাহলে কত হতো? তাহলে কিন্তু শুধুমাত্র 12,000 টাকাই হতো, এই 100 টাকা অতিরিক্ত যেটা এসছে এটা কিন্তু হতো না। এটাই উত্তর। ষোলো জন শিক্ষকের গড় বয়স 58 বছর। সেই দলে নতুন শিক্ষক যুক্ত হওয়ার পরে গড় 2 বছর বেড়ে যায়। নতুন শিক্ষকের বয়স কত? তাহলে 16 জন টিচারদের একটা কি দল আছে, যাদের 16 জনের গড় বয়সটা কত? 16 জনের গড় বয়স 58 বছর। এতে যদি একজন আরো অ্যাড হয়, তাহলে গড় বয়সটা কত হয়ে যায়? গড় বয়সটা হয়ে যায় 2 বছর বাড়ছে, তাহলে 58 যোগ 2 60 হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে বয়সটা বাড়ছে কেন? যদি খুব শর্টে করতে হয় তাহলে এরকমটা বুঝতে হবে যে এই 2 বছর বয়স বাড়ছে কেন। তার মানে যিনি আসছে এই যে 16 জনের পরে যে একজন যোগ হচ্ছে, ইনি কিন্তু অনেক বেশি বয়স নিয়ে আসছে, যেটা অ্যাভারেজ 58 বছর, তার থেকে বেশি বয়স নিয়ে আসছে, মানে এনার বয়স এর থেকে বেশি। এনার বয়স এতটাই বেশি যে তার অতিরিক্ত বয়স সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এবং সবার বয়স 2 বছর করে বেড়ে যাচ্ছে। তাহলে সবার বয়স কজন তখন? 16 আর 1 17। এই 17 জনের বয়স 2 বছর করে বাড়ছে। তাহলে 17 জনের বয়সে 2 বছর বাড়ছে, টোটাল বাড়ছে কত? 17 দুগুণে 34। তাহলে তার মানে তিনি আগের যে অ্যাভারেজ 58 বছর, যদি তিনিও এই 58 বছর নিয়েই দলে যোগ হতেন, তাহলে কিন্তু 17 জনের অ্যাভারেজও 58ই থাকতো। কিন্তু তিনি 58 বছর আগের অ্যাভারেজ এই বয়সটা তো আনছেন, তার সাথে আরো অতিরিক্ত 34 বছর বয়স কিন্তু নিয়ে আসছেন। তার মানে তার বয়সটা কত? তার বয়স 4 8 4 12 2 হাতে 1 4 আর 5 9, তার বয়স হচ্ছে 92 বছর।
আর যদি এরকম ভাবে কঠিন মনে হয় তাহলে আরেকটা পদ্ধতি আছে, 16 জনের টোটালটা বের করে নিতে হবে 58 দিয়ে গুণ করে। 16 গুণ 58 কত? 6, মানে 6 8 48, 8 হাতে 4, 8 1 8 6 14, 8 16 128, এক ঘর কাটছে, 5 16 80, তাহলে 8 2 8 1 9 928 বছর। তাহলে প্রথমে যে 16 জন ছিলেন তাদের টোটাল বয়স 928, একজন যে যোগ হলেন, তাহলে 16 জন থেকে 17 জন হয়ে গেল, এনাদের গড় কত হয়ে গেল? 2 বছর বাড়লো, তাহলে 58টা হয়ে গেল 60। এবার 60 দিয়ে দ্বিগুণ করি, 6 17 102, 102 পরে আরেকটা 0, 1020 বছর। তাহলে যেই 17 জনের হলো সেই গড় 60 হয়ে গেল, টোটাল বয়স 1020 বছর হয়ে গেল। তাহলে এই 1020 থেকে যদি আগের বয়সটা এবার বাদ দিয়ে দিই, 928টা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত আসে? 8, 2 হলে 10, হাতে 1 4, 4 আছে কত হলে 12, 8 হলে 12। এখানে বিয়োগটা একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটায় হবে কত? 8 8 2 হলে 10, হাতে 1 2 1 3, 3 আছে কত হলে 12, 9 হলে 12। সেই অ্যান্সারটা কিন্তু একই আসবে, 92 বছর। এটাই উত্তর। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 80% কমে যায় তবে বৃত্তের ক্ষেত্রফলের শতকরা কত অংশ হ্রাস হবে? তাহলে বৃত্তের, এই একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, রেডিয়াস যেটাকে বলে ইংলিশে। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 80% কমে যায় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের শতকরা কত অংশ হ্রাস হবে? তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্র কি? ধরলাম ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। প্রথমের যে ব্যাস, তাহলে কি বলছে? ব্যাস 80% কমছে, ব্যাসার্ধ 80% কমছে। তার মানে ব্যাসার্ধ যদি ফার্স্টে 100 থাকে, পরে 80% কমে গিয়ে কত থাকছে? 20% থাকছে। এটাকে যদি ছোট করি 5:1 আসে 20 দিয়ে কাটলে, 5 20 100, 20 1 20। তার মানে পাইটা তো পাই আছে, আর স্কোয়ার পাই পাই আমি যদি কেটে দিই, আমি পাই লিখার কোনো দরকার নেই, পাই পাই এখান থেকে কেটে দিতে হবে। আর এর স্কোয়ার আর এর জায়গায় কত বসিয়ে দেবো? 5, 5 স্কোয়ার ইস্টু এই আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 1, 1 স্কোয়ার, 5 স্কোয়ার তো 25, আর আর এর মানে 1 এর স্কোয়ার একই থাকে, 1 গুণ 1। তার মানে কি বলছে? তবে বৃত্তের ক্ষেত্রফলের শতকরা কত শতাংশ হ্রাস হবে? তাহলে ক্ষেত্রফল 25 থেকে কত হয়ে গেল? 1 হয়ে গেল, 24 কমে গেল। 24 কততে কমলো না? 24 কমলো 25-এ, 25-এ 24 কমে গেল। তাহলে 100-তে কত? পার্সেন্টেজে বের করতে বলেছে, কত শতাংশ বলেছে। তাহলে 25 4 25-এ 100, 4 24-এ 96। তাহলে ক্ষেত্রফল 96% কমে যাবে, এটা অ্যান্সার। পরেরটা 119 যোগ 114 বিয়োগ 17 ভাগ 6 গুণ 12 যোগ 3 অফ 2, এটা দিয়েছে তাই তো? তাহলে আমরা জানি সরল অঙ্ক বদমাশ নিয়ম অনুযায়ী হয় বি ও ডি এম এ এস, বি ফর বন্ধনী ব্র্যাকেট, ও ফর অফ মানে এর, ডি ফর ডিভিশন ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাডিশন যোগ, এস ফর সাবট্রাকশন বিয়োগ। তাহলে বদমাশের রুল অনুযায়ী সবার ফার্স্ট এখানে অফের কাজটা করতে হবে, এটাতে অফ, এটা যোগের কাজটা আগে হবে না, কিন্তু এটা অফের কাজ করতে হবে। তার মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা কাজ প্রথমে দেওয়া আছে এটা যা আছে তাই থাক, কোনো অসুবিধা নেই প্রথম ক্ষেত্রে। 114 বিয়োগ 17 এটা যা আছে পড়ে থাক, ভাগ 6 গুণ 12টাও পড়ে থাক, যোগটাও পড়ে থাক, শুধু কাজ করতে হবে এইটুকু, অফের কাজ। 3 গুণ 2 3 দুগুণে 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট। এইবার কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে,
এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা যেতে পারে। 119 যোগ 114 কত আসে? 9 4 13, 3 হাতে 1 3, 233, 233 বিয়োগ 17 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভাগ 6 গুণ 12 6 কত? 18 সেকেন্ড ব্র্যাকেট। এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, বিয়োগ করলে কত আসে? 7 5 হলে আর 6 হলে 13, হাতে 1 2 1 হলে 3, 216, তাহলে 216 ভাগ 6 18 কত? 6 18 108। এবার 108 দিয়ে 216 কে ভাগ করতে হবে, 2 দিয়ে যাবে, এটাই অ্যান্সার।